আজ আমি যে জায়গাটার কথা বলতে যাচ্ছি তা যেন ইতিহাসের পাতা থেকে সরাসরি উঠে এসেছে। এমন একটি জায়গা যার নাম আমাদের মধ্যে অনেকেই প্রথম শুনেছিলাম আমাদের ছোটবেলায় রামায়ণের গল্প শুনতে শুনতে। ভগবান রাম ও সীতার দিব্য যাত্রা এবং তাদের অসাধারণ জীবনের কাহিনী। আর সেই সব গল্পের মধ্যেই আমরা প্রথম অযোধ্যা নামটি শুনেছিলাম। কিন্তু কোনো জায়গার কথা শোনা আর সেখানে সশরীরে দাঁড়িয়ে থাকা, এই দুটি অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। যে মুহূর্তে আমরা অযোধ্যায় পা রাখলাম সেটি ছিল আবেগ ঘন এবং গভীর উত্তেজনায় ভরা। তাই আজ আসুন আমরা এই চিরন্তন শহরটি ঘুরে দেখি দ্য ওয়ান্ডারিং পেয়ারের সাথে। আরও একটি যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত। অযোধ্যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সরজু নদীর তীরে অবস্থিত। কিন্তু অযোধ্যা শুধু একটি প্রাচীন শহর নয়, এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন গ্রন্থে এটি সাকেত নামে পরিচিত ছিল। এই নামটি বৌদ্ধ নথিপত্র, চীন পর্যটক ফা হিয়েনের লেখা এবং জৈন সাহিত্যেও উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্যের সময়কালে শহরটি অযোধ্যা নামে পরিচিতি লাভ করে। অযোধ্যা শব্দের অর্থ হল অপরাজেয়। লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে অযোধ্যার একটি বিশেষ স্থান রয়েছে, কারণ এটি হল আদর্শ রাজা এবং ন্যায়ের প্রতিমূর্তি ভগবান রামের জন্মস্থান। 2018 সালে জেলাটির নাম আনুষ্ঠানিকভাবে ফৈজাবাদ থেকে পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়। এই ছিল ইতিহাসের একটি ঝলক। এবার আসুন বর্তমানে ফিরে আসা যাক। দিল্লি থেকে অযোধ্যায় পৌঁছানো দ্রুততম উপায় হল বন্দে ভারত এক্সপ্রেস, যা আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে প্রায় 8 ঘন্টা 20 মিনিটে অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছয়। আমরা সরজু নদীর ঘাটের খুব কাছে অবস্থিত সরজু রিসর্টে থেকেছিলাম। এরা অতিথিদের সরাসরি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে গাড়িরও ব্যবস্থা করে। এছাড়াও এই রিসর্টের অতিথিদের জন্য প্রতি সন্ধ্যায় রামায়ণ নাটকের আয়োজন করা হয়। আজ অযোধ্যা বিশ্বজুড়ে পরিচিত তার চমৎকার রাম মন্দিরের জন্য, যা 2024 সালের 22 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল। অযোধ্যা ভ্রমণের সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ মাস। তখন আবহাওয়া খুব ভালো থাকে, তবে উইকেন্ড এবং ছুটির দিনগুলি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। রাম মন্দিরে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে এবং এর জন্য কোনো টিকিট বা ভিআইপি পাসের প্রয়োজন হয় না। আপনি অনলাইনে আরতির জন্য বিনামূল্যে পাস বুক করতে পারেন অথবা সরাসরি তথ্য কেন্দ্র থেকে পাসটি সংগ্রহ করতে পারেন যদি না শেষ হয়ে যায়। মন্দির সাধারণত সকাল 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। নিরাপত্তার কারণে মন্দিরের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া নিষিদ্ধ। বিনামূল্যে লকার পাওয়া যায়, সেখানে সবকিছু রেখে যেতে হয়। মন্দিরের ভেতরে ফুল, মালা এবং প্রসাদ নিয়ে যাওয়াও নিষিদ্ধ। তবে হাঁটার জন্য প্রস্তুত থাকবেন,
কারণ মন্দির চত্বরটি বিশাল এবং এটি ঘুরে দেখতে সময় লাগে বেশ। রাম মন্দিরটির অপূর্ব কারুকার্য দেখার মতো। এটি 3 তলার কাঠামোয় তৈরি, যা ঐতিহ্যবাহী নাগারা স্থাপত্য শৈলীতে গোলাপি বেলে পাথর ব্যবহার করে নির্মিত। আশ্চর্যের বিষয় হলো এর নির্মাণে কোনো লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি। মন্দিরের ভেতরে রামলাল্লার 51 ইঞ্চি উঁচু একটি মূর্তি রয়েছে, যা একটি মাত্র কালো শালগ্রাম পাথর থেকে খোদাই করা এবং এর ওজন প্রায় 1.5 টন। এখানে ভগবান রামকে 5 বছর বয়সী শিশুরূপে পদ্মের ওপর দণ্ডায়মান অবস্থায় দেখানো হয়েছে। মন্দিরের প্রথম তলায় অবস্থিত রাম দরবার, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানের মূর্তি রয়েছে, যেটি 14 জুন 2025 তারিখে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। মন্দির চত্বরের বাইরে আপনি অনেক রকমের দোকান এবং রেস্তোরাঁ দেখতে পাবেন। একটি বিষয় যা আমাদের সত্যি মুগ্ধ করেছে তা হলো অযোধ্যা কতটা পরিষ্কার, পরিচ্ছন্ন এবং সুসংগঠিত। বেশিরভাগ যানবাহন লতা মঙ্গেশকর চকের কাছে পার্ক করা থাকে। শুধুমাত্র ভেহিকলসই এখানে চলাচলের অনুমতি পেয়েছে। রাম মন্দির ছাড়াও অযোধ্যায় ঘুরে দেখার মতো আরও বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল হনুমানগড়ি। ভগবান হনুমানের প্রতি উৎসর্গীকৃত এই মন্দিরটি একটি বিশাল দুর্গের মতো এবং 76টি সিঁড়ি বেয়ে এখানে পৌঁছতে হয়। কিংবদন্তি অনুসারে শ্রী হনুমান একসময় এখানকার একটি গুহায় বাস করতেন এবং ভগবান রামের জন্মস্থান রামকোট পাহারা দিতেন। অনেক ভক্ত বিশ্বাস করেন যে প্রথমে হনুমানগড়ি দর্শন না করলে অযোধ্যা ভ্রমণ সম্পূর্ণ হয় না। আরেকটি সুন্দর জায়গা হলো কনক ভবন। বিশ্বাস করা হয় যে এটি রাম ও সীতার ব্যক্তিগত বাসস্থান ছিল, যা তাদের বিবাহের পর রানী কৈকেয়ী সীতাকে উপহার দিয়েছিলেন। মন্দিরটি তার স্বর্ণ মূর্তি এবং চমৎকার স্থাপত্যের জন্য বিখ্যাত। অযোধ্যার সরজু নদীর ঘাটগুলি অবশ্যই দর্শনীয়। প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের সময় নয়াঘাটে এক মনোমুগ্ধকর আরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রজ্বলিত প্রদীপ, মন্ত্র উচ্চারণ এবং নদীর মৃদু প্রবাহ এমন এক পরিবেশ তৈরি করে যা এক কথায় অবিস্মরণীয়। নয়াঘাট থেকে শুরু হওয়া শুভ কলস যাত্রা প্রত্যক্ষ করার সৌভাগ্য আমাদের হয়েছিল। নদীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সরজু নদীতে সরাসরি স্নান নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তে তীর্থযাত্রীদের জন্য বিশেষ খাল তৈরি করা হয়েছে এবং সত্যি বলতে এটা এমন একটি বিষয় যা আমাদের সকলেরই সম্মান করা উচিত। রাম কি পেড়ি। সরজু নদীর তীর বরাবর এই ঘাটগুলো সন্ধ্যায় হাঁটার জন্য উপযুক্ত। আপনি নৌকা ভ্রমণ বা ফেরি ভ্রমণও উপভোগ করতে পারেন। দেওয়ালে পাথরের খোদাইয়ে রামায়ণের দৃশ্য চিত্রিত রয়েছে, যা পুরো এলাকাটিতে এক অনন্য আকর্ষণ যোগ করেছে। ঘাটগুলো দিন রাত রক্ষণাবেক্ষণ করা হয় এবং এগুলোর পরিচ্ছন্নতা সত্যি চোখে পড়ার মতো। এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির হল নাগেশ্বরনাথ মন্দির, যা ভগবান রামের পুত্র কুশ প্রতিষ্ঠা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। অযোধ্যা শুধু একটি শহর নয়, এটি এমন একটি স্থান যেখানে পুরাণ, ইতিহাস, বিশ্বাস এবং আধুনিক ভারত একাকার হয়ে যায়। যদি কখনো সুযোগ পান, নিজের চোখে এর অভিজ্ঞতা নিন। যে জায়গাটির কথা আপনি একসময় বইয়ে পড়েছেন, সেটি ঘুরে আসুন। এই অসাধারণ শহরে অতীত ও বর্তমানের মিলন কিভাবে ঘটে তা অনুভব করুন।
ততদিন পর্যন্ত নিরাপদে থাকুন, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। আর আমাদের সাথে এই যাত্রাটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে দ্য ওয়ান্ডারিং পেয়ারকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিলে তা আমাদের ভালো লাগবে। টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট জার্নি। বাই বাই।